ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, বললেন যে আপনারা সমালোচনা করেন। ডক্টর ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন তাকে মানে এত আক্রমণ করলো, এমনভাবে আক্রমণ করছিল যে ইউনূসের বিরোধিতা করছে তারা এমনভাবে যে মানে ইউনূসই এটার কারণ শেখ হাসিনাকে ফেলে দেওয়ার ক্ষেত্রে। আমি দেখলাম যে ওই সময়ের জন্য ইউনূস ঠিকই আছে, তখন আর কোনো উপায় তো ছিল না, আমরা দ্বিতীয় আরেকজনকে দেব উপায় ছিল না, মানে ইউনূস যদি না নিত তাহলে আমরা অন্য কাউকে দিতে পারতাম। কিন্তু এটা তো একটা, যেহেতু ওনার একটা ফিগার আছে, উনি ইন্টারন্যাশনালি পরিচিত, তাহলে এরকম একটা ফিগার এখানে থাকা অসুবিধা না। এবং আমাদের জাতীয়ভাবেও আমাদের একদল লোক মনে করে জনগণের মধ্যে যে আমাদের ইউনূসকে একটা কিছু দায়িত্ব দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ওনাকে দিয়েছে এবং সেটা আমি সমর্থন করেছি। এবং আওয়ামী লীগ সমর্থন করেছি টানা 6 মাস। এবং আওয়ামী লীগের লোকজন এই জন্য আমাকে আবার নিন্দা করেছে যে আপনি কেন তাকে সমর্থন করছেন। আমি বলি যে এরকম একটা ঘটনার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে নতুন একটা যাত্রা দরকার। সেই যাত্রায় আমরা যদি রাজনীতির বাইরে কাউকে আনে দেখি, তাহলে আওয়ামী লীগকে কীভাবে নিঃশেষ করা যাবে এবং এই দেশে কি করে হিংসা, বিদ্বেষ, রাহাজানি এবং অন্যদেরকে অপমান করা, চাঁদাবাজি, মানে মব সংস্কৃতি কোনটা করে নাই, দেখে যে উনি এগুলোকে সব উৎসাহ দিচ্ছে। এবং যেদিন উনি 32 নম্বর ভাঙার ক্ষেত্রে উনি নিশ্চুপ থাকলেন, তখন তো আরও ক্লিয়ার হয়ে যায়। 32 নম্বর 5 আগস্ট আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তখন সেটাকে আমরা ধরে নিয়েছি একটা বিক্ষুব্ধ জনতার প্রয়াস ধরে নিই, যদিও আমি জানি যে তখন কোনো সরকার ছিল না এবং তারা বুঝলেন বুঝছি। বিরোধী তারা। হ্যাঁ, এটা একটু ভালো প্রশ্ন করেছেন। আমি দেখলাম একজন আরেকজনকে জড়াই ধরে বলছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো 16ই ডিসেম্বর হয়ে গেছে, এখানে নতুন করে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কোথা থেকে আসলো? এটা স্বাধীনতা বিরোধী চক্র ছাড়া তার কেউ করতে পারে না। অন্য উৎসাহী জনতাও ছিল, কিন্তু মূল চক্রটা ছিল ওরা। এই চক্রই বঙ্গবন্ধুর যত এখানে মূর্তি ছিল বা ভাস্কর্য, মুক্তিযুদ্ধকে হেয় করা, মুক্তিযুদ্ধকে আড়াল করা, মুক্তিযুদ্ধকে ছোট করা ছিল। এটা একটা বড় কোশ্চেন হিসেবে দেখা দিয়েছিল। ডক্টর ইউনূস তখন ক্ষমতায় ছিলেন না, কিন্তু ঠিক আছে উনি দেখেন নাই। কিন্তু 32 নম্বর যখন ফেব্রুয়ারিতে যখন এসে 32 নম্বর ভাঙা হলো, তখন ওনার সরকার কি করছিল? ওনারা চুপ করেছিলেন, ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে, ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। ওনার ক্যাবিনেটে আছে সেই লোকগুলা সেটাকে উৎসাহ দিচ্ছে। এইভাবে যখন চলছিল, তখন তো এটা ক্লিয়ার হয়ে গেছে যে উনি আসলে স্বাধীনতা বিরোধীদের একটা হাতের পুতুল। উনি তাদের খায়েশ বাস্তবায়ন করার জন্যই এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়েছেন, কিংবা তাদের পুতুল হয়ে শেখ হাসিনার আমল, শেখ হাসিনার আমল খারাপ ছিল, হ্যাঁ অনেক খারাপ ছিল, অনেক কাজে খারাপ ছিল। কিন্তু এটা তো হয়েছে, বাড়িতে মানুষ থাকতে পেরেছে, মানুষকে চাঁদা দিতে হয় নাই, মানুষকে ব্যবসা বাণিজ্য নিঃশেষ করে দেয় নাই, মানুষকে নির্বিচারে জেলে দেয় নাই, তাই না? হয়েছে তার বিরোধী দলের প্রতি, বিরোধী প্রতিপক্ষের প্রতি হামলা হয়েছে, মামলা হয়েছে, সবই হয়েছে, কিন্তু এই পর্যায়ে হয়নি। এত দুঃসহ পরিস্থিতি, একটা মামলা দিচ্ছে, একটা মামলা থেকে জামিন নিলে আরেকটা মামলা থেকে জামিন দিচ্ছে। সো সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস যে শাসন তৈরি করে গিয়েছে, অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, তাতে করে এই লোকটাকে আর মানে মন থেকে আর চাচ্ছিলাম না। সো সেই প্রেক্ষিতে 6 মাস পরে তার সমালোচনা শুরু করলাম, একেবারে কাটা 6 মাস পরে। কিন্তু দেখি যে সমালোচনা যখন করছি, উনি আবার বলছে আমার বিরুদ্ধে সমালোচনা করা যাবে, প্রাণ খুলে সমালোচনা করুন। দেখলাম যে না, এটাও মিথ্যা। ওনার সমালোচনা করছি, উনি সেটা সহ্য করতে পারছেন না। উনি ডাস্টবিন শফিক এবং ওনার প্রোপাগান্ডা টিম আরও যারা ছিল, এবং ওনার যে সমস্ত গোলাম বিভিন্ন জায়গায় দেশে বিদেশে নিয়োজিত আছে, সব একযোগে নেমে গেল এবং এনসিপিকে লাগিয়ে দিল পেছনে। মনে হয় যেন এনসিপির সরকার এটা। তাহলে এনসিপিকে তো আমরা এই অবস্থায় চাইনি। আমরা তো 24-এর গণ অভ্যুত্থানে তাদেরকে তো সমর্থন করেছি। আমরা তো তাদেরকে বীর ছাত্র জনতা হিসেবে দেখেছি। ছাত্র জনতার অগ্রভাগে ছিল জনতার অগ্রভাগে ছিল এই ছাত্ররা। আগস্ট যে ঘোষণা দিল এক দফা, সেই এক দফা তো আমরা সমর্থন করেছিলাম, না ঠিক আছে শেখ হাসিনা আর আমরা আর চাচ্ছি না, মানে নতুন একটা সরকার চাই। কিন্তু এরা কি করলো? এরা দেখা গেল যে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেল, মবগিরিতে লিপ্ত হয়ে গেল, টাকা ইনকামে লিপ্ত হয়ে গেল। একজন ছাত্রনেতা যত ইনকাম করেছে অবৈধ পথে, এটা তো ইতিহাস লেখা থাকবে। বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু সারা বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকবে যে এই অল্প বয়সে এত বাটপারি এবং এত সরকারি আত্মসাৎ এরা আর কেউ পারে নাই। এরা যা করেছে এবং এরা যেভাবে মব করেছে, চাঁদাবাজি করেছে, সেটা আর কেউ পারে না। এরা যেভাবে বেয়াদবি করেছে মানুষের সাথে, শিক্ষাঙ্গনে 3000 শিক্ষককে অপমান করেছে এবং তার ধারাবাহিকতা এখনও পর্যন্ত শিক্ষাঙ্গনে রয়ে গেছে। শিক্ষকদের মর্যাদা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সব কিছু তো ইউনূসের আশকারাই করেছে।
সো এরকম একটা লোককে আমাদের এরকম একটা লোকের বিরুদ্ধে কথা বলা তখন ফরজ যে কারো পক্ষে, কিন্তু আমরা কথা বলতে পারিনি, সাংবাদিকরা কথা বলতে পারে নাই। সাংবাদিকদের এই লজ্জা নিবারণ একদিন না একদিন তাদেরকে ইয়ে করতে হবে, মানে আপনার ক্ষমা চাইতে হবে যে ইউনূসের শাসনকে তারা যে প্রশ্ন করেনি। ইউনূসের তারা শেখ হাসিনার উপর ক্ষোভ ছিল, ঠিক আছে, শেখ হাসিনা ভালো কিছু করে নাই, আপনি ক্ষোভ ঝাড়লেন আপনার দৃষ্টিতে, কিন্তু তার থেকেও যে খারাপ হচ্ছে সেটা তারা ভুলে গেছে। এই জন্যে তাদেরকে ক্ষমা চাইতে হবে যে আমরা শেখ হাসিনাকে পছন্দ করলাম না, আরেকজনকে আনলাম, সে যে আরও খারাপ করছে সেই বিষয়ে আমরা চুপ হয়ে আছি। আমরা আমাদের চাকরি চলে যাবে, আমরা ব্যস্ত ছিলাম কে কোন টেলিভিশনের বড় পদ দখল করবে, কোন টেলিভিশন থেকে কাকে বের করবে এবং কোন পত্রিকাকে দখল করবে, জনকণ্ঠ সহ আরও কয়েকটা টেলিভিশন যেভাবে দখল হয়েছে, এবং আর আমাদের চাকরি চলে যাবে। ইভেন ফারুকের মতো একটা টাউটকে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায় সাংবাদিক ভয় পায় যে কোশ্চেন কীভাবে করবে। সো এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান আরও 3 ধাপ নেমে গেছে, 152 হয়েছে বোধহয় এখন। সো 180টা দেশের মধ্যে। তো এবং দেখা যাচ্ছে যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছে। সাংবাদিকরা যে কথা বলতে পারে নাই শুধু তা না, তাদের প্রেস ক্লাবের সদস্যপদ পর্যন্ত বাতিল করেছে গণহারে। তারপরে মামলা দেওয়া, গণহারে আপনি মামলা দিচ্ছেন, কি মামলা দিচ্ছেন? হত্যা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে। আপনি সাংবাদিকদের তো স্পেসিফিক অভিযোগ আনেন, কেউ তো ধোয়া তুলসী পাতা না। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে না তা তো না, আমার বিরুদ্ধে তো অভিযোগ আনা যাবে, আমার বিরুদ্ধে আপনি অভিযোগ আনেন, কিন্তু সত্য অভিযোগ আনেন, মিথ্যা অভিযোগ কেন আনবেন? আমাকে কি অভিযোগ দিয়ে নিয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলেছি, সেটা নাকি সন্ত্রাস, কতগুলো লিঙ্ক দিয়েছে, আপনি টকশোতে এই বলেছেন, সেই বলেছেন, এই বলেছেন, এটা হচ্ছে মানে সন্ত্রাস বিরোধী আইনে আমাকে জেলে, এবং তাও কি আমাকে ধরে নিয়ে গেলেন কোনো মামলা ছাড়া, তারপর একদিন পরে আমার বিরুদ্ধে মামলা দেন। সো এই সমস্ত কার্যক্রম ইউনূস আমাদেরকে যা শিখিয়ে গেছে, এটার থেকে সামনের দিনগুলো কিভাবে মানে রাষ্ট্র ঠিক হবে আমি জানি না, কারণ ইউনূসে নিযুক্ত লোকগুলো এখন বিভিন্ন জায়গায় রাজত্ব করছে। ইভেন এই যে স্বাস্থ্য সহকারী উপদেষ্টা একজন ছিল সাইদুর রহমান, এই আজকে দেখলাম যে সাফাই গাইতেছে যে হামের যে বিপর্যয় হলো এটা নাকি ইউনূসের দোষ না, ইউনূস থেকে টিকা আনছিল। অথচ ইউনিসেফ সহ শুরু করে বিশ্বের বিভিন্ন পত্রিকা, সায়েন্স ম্যাগাজিন, ডেইলি স্টার ইনভেস্টিগেশন, সবগুলো বলছে যে ইউনূসের এই অদক্ষতার কারণে, এবং টিকা কেনার কর্মসূচি বন্ধ করেছিল বিধায় প্রায় 3,300 শিশু আজকে মারা গেছে, প্রায় 30,000-এর মতো আক্রান্ত হয়েছে। তো এইটা আমি ওর উদাহরণ দিলাম এই জন্যই যে এই যে সাইদুর রহমান কিংবা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, এরা যারা সহ আরও যারা হামের টিকা বন্ধ করেছিল, এদেরকে তদন্ত করে এদের বিচার করতে হবে, এবং ইউনূস সরকারের 18 মাসের একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই শ্বেতপত্র প্রকাশ কেন জরুরি জানেন? কারণ হচ্ছে যে শুধু স্বাস্থ্য না, অন্য সেক্টরে আপনি দেখবেন সামনের দিনগুলোতে একটার পর একটা বিপর্যয় নেমে আসবে, একটার পর একটা। তখন বলবে কি এই সরকার, তারেক রহমানের সরকার ম্যানেজমেন্ট ক্রাইসিস ঠিক করতে পারে না। যেমন কয়েকদিন আগে তেলের যে ক্রাইসিস ছিল, রাস্তাঘাটে যে দীর্ঘ লাইন ছিল, সেটা তো এখন ইদানিং একটু কমেছে। তো সেটা বলবে যে তাহলে তখনও একটা দেখা গেছে। তো স্বাস্থ্য খাত বলেন, জ্বালানি খাত বলেন, এরকম একটার পর একটা খাত বেরোবে, অর্থনৈতিক খাত বেরোবে। তো এই জন্য এই সরকারের উচিত অবিলম্বে ইউনূসের 18 মাসের শাসন একটা শ্বেতপত্র প্রকাশ করা, এবং তাতে করে তারা নিজেকে সেভ করতে পারবে যে এই বিপর্যয়গুলোর জন্য আসলে আমরা দায়ী না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কথায় কথায় শেখ হাসিনা সরকারকে দায়ী করা। শেখ হাসিনা সরকার আরবের খোরমা খাজুর আমি মনে করি না, কিন্তু আপনি যে দায়ী করবেন সেটা তথ্য পরিসংখ্যান দিয়ে করেন। 18 মাসে কী বিপর্যয় হলো আর তার আগে কী বিপর্যয় ছিল। আপনি ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করলেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল ডক্টর ইউনূসকে। অনেকে বলেন, আপনি হয়তো বা বলবেন, একমাত্র শেখ হাসিনাই তাকে চিনতে পেরেছিলেন এজন্য। না, ভোগান্তিটা কি? উনি কর দেন না, ওনার কর দেওয়ার ব্যবস্থা করেছে, এটা তো ভোগান্তি কি হইলো? আর ভোগান্তি কোথায়? কোর্ট পর্যন্ত নেওয়া হতো, তাকে কোর্টে নেবে না কেন? নোবেল জয়ী একজন, না, নোবেল জয়ী হলে আপনি চুরিদারি করবেন, আপনার কোনো বিচার হবে না। আমি সাংবাদিক, আমি চুরিদারি করবো, আমার বিচার হবে না? সো আমার বিচার হবে, আমাকে মামলা দিতে পারবেন, ইউনূসকে দিতে পারবেন না? কেন পারবেন না? ইউনূস কোন অবতার হয়ে গেছে যে তাকে বিচার করা যাবে না? এবং সে 666 কোটা, তার এতদিন নড়া চড়া করার পর তার ধার্য হলো যে 666 কোটি টাকা তাকে দিতে হবে। ক্ষমতা এসে 666 কোটি টাকা সে নিজে মাফ করে দিয়েছে।
এর থেকে বেহায়া আর কোথায় আছে? তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দখলেরও তো চেষ্টা হয়েছিল। কে দখল করেছিল? সেটা নিজেই সরকারের দখল নিয়ে নিচ্ছে এখন না, 25%। তার আগে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে বিগত আওয়ামী লীগ সরকার কে দখল করেছে? এই অভিযোগ তো ডক্টর ইউনূস না করেছে, তো সেটার প্রমাণ কি? এটা প্রমাণিত হয়েছে? তার গ্রামীণ ব্যাংক দখল করা কি কোনো ব্যাপার? সে বুড়া বয়সে, মৃত্যুর আগ পর্যন্ত 84 বছর বয়স, তারপরও সে এটার ইয়ে থাকবে, এমডি থাকবে, যেটা কোনো ল তার জন্য আলাদা করে তৈরি করতে হবে, অন্য ব্যাংকের জন্য আলাদা? থেকে বেশি বয়সী তো বাংলাদেশের অর্থমন্ত্রীও ছিলেন। অর্থমন্ত্রী আর এমডি তো এক জিনিস না, এটা তো জব। এটা তো জব না, অর্থমন্ত্রী তো জব না, এটা তো জবের মধ্যে পড়ে না। এটা তো আপনি জব করছেন একটা এমডি। এটা তো সক্ষমতা, শারীরিক সক্ষমতার বিষয়। তাহলে আইন পরিবর্তন করতে হবে, আপনার জন্য তো আলাদা হতে পারে না। আর ইউনূস যে তাকে নির্যাতনের কথা বলে, কোন দিক দিয়ে নির্যাতন? সে তো একদিন জেল খাটে নাই। তাকে তো উচিত ছিল শেখ হাসিনাকে আমি যে আজকে দায়ী করব, একমাত্র দায়ী করব এই জন্য যে উনি শুধু চীনে ক্ষান্ত হন নাই, তাকে জেলে দেন নাই। ইউনূসকে যদি শেখ হাসিনা জেলে দিতেন, তাহলে ইউনূস বুঝতো যে আসলে আইন আদালত কী জিনিস, অন্যদেরকে নির্যাতন করা কী জিনিস। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষকে যাদের আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্বাসের জন্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে উনি যে জেলে নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা উনি বুঝতে পারতেন। কারণ ওনাদের শুধু আদালতে নিয়ে গেছে, ইউনূসকে আদালতে নিয়ে গেছে, সেই জিনিসটা আপনি খেয়াল করে দেখেন। উনি যখন আদালতে গিয়েছেন, ওনার সাংঘাতরা ওনার সঙ্গে ছিল, ওনার আইনজীবী ছিল, উনি ফাইট করেছেন। ওনাকে সরকার কি করেছে? কোনো কিছু করেছে? আর ইউনূস কি করেছে? ইউনূস তার ক্ষমতায় এসে, আমি যদি একজন আসামি হই, আমি আদালতে যেতে পারছি না, আমার উকিলরে পিটাচ্ছে, আমাকে গায়ে আঘাত করছে, আমাকে ডিম মারছে, টমেটো মারছে। সো ইউনূসের আমলে অন্যেরা আদালতে যেতে পারছে না। এখানে শুধু সে আদালত তার জন্য অনিরাপদ জায়গা হয়ে গেছে। সেখানে তাকে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, যেটা পৃথিবীর কোথাও এটা সম্ভব না। এবং শুধু আঘাত করছে না, আমার আইনজীবী যারা আছে তাদেরকেও আঘাত করছে। এটা বিচার কোথায়? ইউনূসকে তো সেটা করে না। ইউনূসের আইনজীবীরা তো স্বাধীনভাবে কাজ করেছে, ইউনূস তো স্বাধীনভাবে গিয়েছে। একদিন লিফট বন্ধ ছিল, সেটা একটা কাহিনী হয়ে গেছে। তো লিফট বন্ধ, আমিও তো হাইটে উঠছি। কদিন আগে তো এই ভদ্রমহিলা শিরিন শারমিন চৌধুরী উঠতে পারছে না, তাকে পড়ে যাচ্ছে, তাকেও টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো তো নতুন কিছু না। ইউনূস যেটা দেখে গেছে সেটা আর কেউ দেখাতে পারবে না। এই যে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আপনি জেলে দেখেছেন, এরা কি পরিচিত আওয়ামী লীগ নেতাকর্মী? আপনার কাছে কি দেখে মনে হয়েছে এরা কোনো দুর্নীতি বা অনিয়ম বা অত্যাচারের সঙ্গে জড়িত, না সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী মনে হয়েছে? এরা 90% সাধারণ নেতাকর্মী। 90% যে এখানে গিয়েছিল, ওই মিছিলে গিয়েছিল, ওই আওয়ামী লীগ সন্দেহ করেছিল, এই জাতীয় কিন্তু নেতাকর্মীও আছে। যেমন অজয়কর খোকনকে দেখেছি আমি, তারপরে ঢাকা উত্তরের দক্ষিণের জেনারেল সেক্রেটারিকে দেখেছি, কতগুলোর নামটা মনে করতে পারছি না, মুরাদ ভাইকে দেখেছি, তারপর আরও অনেক নেতাকে দেখেছি। আবার ডিভিশনে যখন ছিলাম তখন পুলিশ অফিসার অনেকগুলো ছিল, যাদেরকে বলে আওয়ামী হিসাবে চিহ্নিত করে রেখেছিল। তৌফিক আলহাজ চৌধুরীকে দেখেছি, সো যারা, এবং কয়েকজন এমপিকে দেখেছি। তো আওয়ামী লীগের নেতাকর্মী ওখানে যে ছিল না তা না, অনেকেই আছেন, কিন্তু সিংহভাগ না, আমি বলবো যে 90%ই হচ্ছে যে মানে CDE ক্যাটাগরির। এগুলোকে কোনো নেতা হিসেবে মানে বলারও কোনো ইয়ে নেই। বাট তার নিঃসন্দেহে তারা সাহসী, নিঃসন্দেহে সরকারের প্রতিবাদ করেছিল কোনো না কোনো ক্ষেত্রে, সেজন্য তাদেরকে জেলে দিয়েছে। এখন রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি তো জেলে দিতে পারেন না। আমি কি অপরাধ করেছি সেটা হচ্ছে বিষয়। এখন যেটা দেখা দিয়েছে, আস্তে ধীরে কেউ মুক্তি পাচ্ছে। এটা এখনও স্যাটিসফ্যাকশন নেওয়ার মতো পজিশনে আসে নাই এখনও পর্যন্ত। মানে জেল থেকে যখনই তার 5-6টা মামলা, যখন সে রক্ষা পাচ্ছে, তখনই তাকে আরেকটা মামলা দিচ্ছে। এই কালচারটা চলতেছে, এবং এই কালচারটা বর্তমান সরকার বন্ধ করা উচিত। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। কারণ বর্তমান সরকার কোনো অবস্থাতেই ইউনূসের এক্সটেনশন হওয়া উচিত না। তাহলে কিন্তু এই সরকারের ইমেজ আর থাকবে না। ইউনূস যা বিপর্যয় করে দিয়েছে, সেটাই যদি আমাদের মাথার মধ্যে থাকে, আমরা যদি চেঞ্জ না দেখি, তাহলে তো সরকার পরিবর্তনের কোনো দরকার নেই মনে করবে মানুষ। আপনি আওয়ামী লীগের সময়ও অনেক আওয়ামী লীগের সমালোচনা করেছেন, কিন্তু যেইভাবে পতন হলো, এটা কি অনিবার্য ছিল? দেখেন, হয়েছে পতন অনিবার্য ছিল কিনা আমি জানি না, বাট সরকার পরিবর্তন দরকার ছিল। কেন? জনগণের রায় নিয়ে ক্ষমতায় থাকতে হবে। আপনি 2014 ইলেকশনকে আমি মানে আমি সমর্থন করছি। কারণ 2014-তে আপনি বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো পজিশন ছিল। রাজনৈতিক ভুলের জন্য তারা যায় না, ইলেকশনে যায় নাই। তারা মনে করছে যে তারা হবে না, অথচ আমলাতন্ত্র থেকে সব কিছুই ছিল, এমন রেডি ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপির একটা মহা বিপর্যয়, মানে আমি বলবো যে মহা ভুল ছিল রাজনৈতিক সিদ্ধান্তে এটা। 2018 সালের ইলেকশন আসলো। 18 সালের ইলেকশনে
বিএনপি যায় নাই, গিয়েছিল বিএনপি, হ্যাঁ 18-তে গিয়েছিল, কিন্তু বিএনপির সাথে চরম প্রতারণা করা হলো এবং রাতের ভোট একটা হয়ে গেল। তো আপনি একটা রাতের ভোট করে দিলেন এবং এতগুলো রাজনৈতিক দলকে আপনি নাকানি চুবানি খালেন এবং তাদের বিশ্বাস ভঙ্গ করলেন। এই যে জিনিসটা আপনাকে যে চোদ্দোতে আমরা যে সমর্থন করেছিলাম যে আপনি ঠিক ছিলেন, বিএনপি যায় নাই, কিন্তু বিএনপি গিয়ে তো প্রমাণ করলো যে তাহলে আপনি আসলে সঠিক ছিল, সঠিক 14-তে ছিল, না যাওয়া সঠিক ছিল, কারণ আপনি জনরায় চান না, আপনি রাতের অন্ধকারে ক্ষমতা আসতে চান। তারপরে 24-এ আপনি একতরফা একটা নির্বাচন করলেন। সো আমি মনে করি যে আওয়ামী লীগের যে সবচেয়ে বড় ভুল যেটা ছিল, শেখ হাসিনার উচিত ছিল একবার অন্তত ক্ষমতা হারিয়ে জনগণকে বোঝানো যে দেখো আওয়ামী লীগ কিন্তু দেশের কল্যাণে অনেক কাজ করতে পারে, এবং জনগণ কিন্তু বুঝতো আসলে। একবার যদি তারা ক্ষমতায় না থাকতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে সরকারের নীতিগত পজিশনে অনেক নীতি যেগুলো আওয়ামী লীগ নিয়েছিল প্রত্যেকটা সেক্টরে, যে উন্নয়নের বলেন, পলিসিগত ডিসিশন বলেন, আওয়ামী লীগ থেকে বেটার কোনো সরকার করে নাই। সো এই যে জিনিসটা, কিন্তু সেটা যেহেতু বিনা ভোটের একটা সরকার, সেটা সব কিছু এই অর্জনগুলো ধূলিসাৎ হয়ে গেছে। একবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো তাহলে মানুষ বুঝতো, এখনও বুঝতেছে না, এখনও বলতেছে যে আওয়ামী লীগ তো ভালো ছিল। তো এখন বুঝে কী লাভ? এখন একটা নতুন সরকার হয়েছে, আমরা তো ইমিডিয়েটলি আরেকটা ইলেকশন চাই না, আমরা তো চাই যে একটা স্থিতিশীল সরকার থাকুক। কারণ এই অস্থিতিশীল সরকারের অবস্থা যখনই থাকছে তখনই অর্থনৈতিক বিপর্যয় দেখা দিচ্ছে, বাইরের কেউ এখনও পর্যন্ত এখানে ইনভেস্ট করতে ভয় পায়, ইভেন আমাদের বায়ার যারা আছে গার্মেন্টস সেক্টরের, তারা পর্যন্ত ভয় পায়, তোমাদের দেশ স্থিতিশীল না, অনেক অর্ডার এখন বাইরে চলে যাচ্ছে। সো আমরা চাই যে একটা স্থিতিশীল সরকার, সেটা সরকারে যেই থাকুক এবং ভোটটা যে পদ্ধতিতে হোক এখন হয়েছে, এখন এই মুহূর্তে দরকার একটা স্থিতিশীলতা রাজনৈতিক। 2.5 মাস কেমন দেখছেন এই বর্তমান সরকারকে? যদিও বা 15 বছর একটা দেশে এক সরকার থেকে যে 2.5 মাস বলার মতো যথেষ্ট সময় না, তারপর শুরুটা তো দেখছেন। শুরুটা যে খুব খুশি হওয়ার মতো কিছু হয় নাই, কিন্তু একটা গণতান্ত্রিক যাত্রা, এটা হচ্ছে আমাদের সন্তুষ্টি। ইউনূসের দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়ে নতুন একটা যাত্রা শুরু করেছে। মানুষ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে, মানুষ পকেটের টাকাটা বের করছে, চাকরির যে বিপর্যয় অবস্থা ছিল সেটা থেকে হয়তো মানুষ উত্তরণ ঘটবে এটা আশা করছে। এই যে পরিস্থিতিগুলো একটার পর একটা আসছে পরিবর্তন, এটাকে সাধুবাদ জানাতে হবে। কারণ ইউনূসের মতো শাসন চলে যাওয়া যে সবচেয়ে বড় সাফল্য। সরকার কি করছে না করছে সেটা পরের ব্যাপার, তবে সরকারের উচিত হবে, বারবার আমি একই কথা বলছি, ইউনূসের শাসনের পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না, মানুষ শেখ হাসিনার শাসনেরও পুনরাবৃত্তি দেখতে চায় না, যেটা উনি স্বৈরতান্ত্রিক যে সমস্ত ডিসিশনগুলো ছিল। মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশ চায়, মানুষ একটা আন্তরিক পরিবেশ চায়, পারস্পরিক সৌহার্দ্য পূর্ণ রিলেশন চায়, যেটা এই সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার মাধ্যমে সরকার এখানে প্রতিবন্ধকতা তৈরি করেছেন মনে করি আমি। কারণ আমরা চাই যে এমন একটা সোসাইটি যেখানে সমস্ত মত পথের মানুষ একসাথে চলবে, কারণ এটা না হলে দেশের উন্নয়ন কখনো সম্ভব না। সরকার হয়তো চলবে কিন্তু উন্নয়ন থেমে থাকবে। মানুষ সংঘবদ্ধভাবে একসঙ্গে যদি দেশের জন্য কাজ না করে, এবং এই বিষয় যদি না হয় যে একটা গণতান্ত্রিক সরকার আসবে আরেকটা গণতান্ত্রিক সরকার যাবে, এটা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশের উন্নয়ন সম্ভব